একটু জানিয়ে রাখতে চাই, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3:18 এখানে অবতরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি সরাসরি ওয়াশিংটন থেকে আসেননি, তিনি ঢাকায় নেমেছেন, দিল্লি থেকে এসেছেন। এর আগে তিনি 10 তারিখ মূলত ভারতে এসেছেন, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সফর তিনি কিন্তু একেবারেই একসাথেই তিনি দুটি দেশ সফর করছেন। যদিও ভারত এবং বাংলাদেশ সফর করবার ক্ষেত্রেও বেশ কিছু কারণ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জানাতে চাই। তবে তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে সকালবেলা অর্থাৎ 9টার কিছু পরে আরও 5 সদস্যের আরেকটি দল কিন্তু ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে এবং তারা এই মুহূর্তে ওয়েস্টিনে অবস্থান করছে। সেই দলের যারা নেতৃত্বে রয়েছেন তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক যে আন্ডার সেক্রেটারি, তিনি ব্রেন্ট নেইম্যান। তার নেতৃত্বে কিন্তু এই 5 সদস্যের দল এসেছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 3:15টার দিকে ডোনাল্ড লু এসেছে। মূলত এই 6 সদস্যের প্রতিনিধি দল আজ ঢাকায় এসেছে 2 ভাগ হয়ে, এবং আগামীকাল মূলত তাদের এই কর্মসূচি বা যে কর্মদিবস সেটি আসলে শুরু করবেন। তবে ইতিমধ্যে যেহেতু 5 সদস্যের দলটি সকালবেলা এসে পৌঁছেছে, তারা ওয়েস্টিনে এই মুহূর্তে অবস্থান করছে, কিন্তু তারা বেশ কিছু মিটিংও এই মধ্যে সেরে ফেলেছে। যদি বলতে চাই যে ইউএসএআইডি বাংলাদেশের সাথে এবং একই সাথে বাংলাদেশ আমেরিকার মধ্যকার যে ব্যবসায়ী যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে, চেম্বার অফ কমার্স যারা রয়েছে তাদের সাথে তারা আসলে মিটিংটি করেছে। ডোনাল্ড লুয়ের বিষয়ে আলোচনা করছিলাম যে যেহেতু ভারত থেকে তিনি এসেছেন, ভারতে একটি সংলাপ হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রতিরক্ষা বিষয়ক একটি সংলাপ, সেখানে তিনি অতিথি হিসেবে এসেছেন এবং সেখানে তিনি সেটি শেষ করে আজ কিছুক্ষণ আগে তিনি ঢাকা বিমানবন্দরে নেমেছেন। ভারতের বিষয়টি একটু আলাপ শুরু করতে চাই। যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের এই নতুন করে বাংলাদেশের যাত্রায় ভারত একটি অন্যতম বড় স্টেক হোল্ডার বাংলাদেশের জন্য, অংশীজন যদি বলা যায় সেটি। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি অনেকেই বলে থাকেন সম্পর্কের সোনালী অধ্যায় চলছিল, যদিও বিভিন্ন জায়গা থেকে ভারত কর্তৃক বাংলাদেশ বিভিন্নভাবে সুযোগ সুবিধার জায়গা থেকে বঞ্চিত হচ্ছিল এবং ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি, সেই চুক্তিগুলোর বিষয়ে বা সমঝোতা স্মারকগুলোর বিষয়ে কিন্তু সমতার বিষয় নিয়ে অনেকের মধ্যে সন্দিহান ছিলেন, প্রশ্ন ছিল। বিশেষ করে আমি যদি বলতে চাই যে সীমান্ত হত্যার মতো বড় ঘটনা, এবং খুব সম্প্রতি কিন্তু আরও 2 জন নিহত হয়েছেন সীমান্তে বিএসএফের গুলিতে, 2 জনই কিশোরী, একজন মৌলভীবাজারের ঘটনায় এবং একজন ঠাকুরগাঁওয়ের ঘটনায়। সেই সব বিষয় নিয়ে কিন্তু ভারতের যে ডোনাল্ড লুয়ের সফর, সেখানে বাংলাদেশের বিষয়টি আমরা যতটুকু জানতে পেরেছি কূটনৈতিক সূত্রগুলো থেকে, যে বাংলাদেশের বিষয়টি এসছে এবং সেখানে ভারতের সাথে পরবর্তীতে নতুন বাংলাদেশের আসলে যাত্রাটি কেমন হবে, কূটনৈতিক সম্পর্ক কেমন হবে, বিভিন্ন বিনিয়োগের বিষয়গুলো রয়েছে, যেহেতু বিদ্যুতের মতো বড় ব্যাপার এখানে রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সাথে যুক্ত। এর বাইরে গিয়ে একটা বড় রকমের কাঁচামাল কিন্তু ভারত থেকে আসে, পেঁয়াজ থেকে শুরু করে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে বাংলাদেশের সাথে পরবর্তী ভারতের সম্পর্কের জায়গাগুলো কী হবে। যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের একটি ভালো সম্পর্ক ছিল, এই ইউনূস সরকারের সাথে ভারতের সেই সম্পর্কের জায়গাটি কোথায় যাবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের থেকে সীমান্ত হত্যার বিরুদ্ধে ভারতের কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে এবং কঠোরভাবে প্রতিবাদ করা হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়েনের জায়গা কিন্তু এখানে রয়েছে। সেই জায়গা থেকে জাতিসংঘের আমেরিকার যে প্রতিনিধি দল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আজ এলো, তাদের কাজ করবার জায়গা রয়েছে। এবার একটু বাংলাদেশের সাথে এই প্রতিনিধি দলের আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে বা আলাপ হবে সেটি একটু জানিয়ে রাখতে চাই। এই দলটিকে বলা হচ্ছে একটি বহুমাত্রিক দল, কারণ এখানে যেমন ডোনাল্ড লুয়ের মতো অভিজ্ঞ কূটনৈতিক রয়েছেন, ঠিক তেমনিভাবে ব্রেন্ট নেইম্যানের মতো অর্থনীতিবিদ বা অর্থ উপদেষ্টা আসলে তিনি রয়েছেন। সুতরাং বাংলাদেশের সাথে মোটা দাগে 2টি বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে। একটি হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাগুলো নিয়ে, এবং আরেকটি হচ্ছে অর্থনৈতিক যে সংস্কার বা অর্থনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন মেগা প্রকল্পের নামে বিভিন্ন রকমের ঋণ নেবার কারণে বাংলাদেশের অর্থনীতিকে একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে। এবং একই সাথে একটু বলে রাখতে চাই যে বাংলাদেশের যে রিজার্ভের অবস্থা এবং ডলার সংকট, এটি একেবারেই চরম মাত্রায়, একেবারে মারাত্মক ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছে গেছে। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক সংস্কারের সহযোগিতা চাইবে, সেটি আসলে বলাই যায়। কারণ আগামীকাল যে কর্মদিবসটি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি বৈঠক কিন্তু অর্থ উপদেষ্টার সাথে রয়েছে। সুতরাং যেহেতু
ব্রেন্ট নেইম্যান রয়েছেন অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি, তার সাথে যখন অর্থ উপদেষ্টা বসবেন তখন কিন্তু এই সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো এখানে আসবে এবং ব্যাংক খাতে যে সংস্কার, আমরা জানি যে বাংলাদেশের ব্যাংকগুলোর যে ভঙ্গুর অবস্থা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন জায়গাগুলোতে আসলে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, সহযোগিতা দিতে পারে ব্যাংক খাতের সংস্কারে, অর্থনৈতিক সংস্কারে, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিতভাবে উঠে আসবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর বাইরে গিয়ে যদি বলি যে পররাষ্ট্র উপদেষ্টার সাথে তো মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে এই প্রতিনিধি দলটি বৈঠক করবে। পররাষ্ট্র সচিব নতুন যে পররাষ্ট্র সচিব নিয়োগ পেয়েছেন জসিমউদ্দিন, তার সাথে বৈঠক হবে এবং সৌজন্য সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এবং জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, এরপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন রকমের অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে এবং মার্কিন বিভিন্ন আমরা সূত্র থেকে জেনেছি যে এই সরকারকে কোন কোন জায়গায় সহযোগিতা দেওয়ার জায়গা রয়েছে বা সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। তারই সূত্র ধরে প্রথম কোনো উচ্চ পর্যায়ের সফর এই প্রায় 1 মাস পার হতে চললো এই সরকারের, এই সময়টির মধ্যে সবথেকে বড় এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর কিন্তু এটি। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কতখানি গুরুত্ব দিচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকারকে কতখানি গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাগুলো আসলে কেমন হবে। যেহেতু নিশ্চয়ই আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের একটা টানাপোড়ান ছিল, যদি বলতে চাই তাহলে বিভিন্ন স্যাংশনে কিন্তু জর্জরিত ছিল, ভিসা নীতির ইস্যু ছিল, র্যাবের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল, সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু স্যাংশনের বিষয় ছিল, ভিসা নীতির বিষয় ছিল সহ আরও বিভিন্ন রকমের অবজারভেশন যদি বলতে চাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের নির্বাচন, বিশেষ করে নির্বাচন নিয়ে, রাজনৈতিক দল এবং গণতন্ত্রের অবস্থা নিয়ে কিন্তু বড় রকমের পর্যবেক্ষণ ছিল এবং বিভিন্ন সময় তারা কিন্তু এই বাংলাদেশকে বা আওয়ামী লীগ সরকারকে এই পর্যবেক্ষণগুলো দিয়েছিল, কিন্তু বিভিন্নভাবে সেই পর্যবেক্ষণগুলোকে উপেক্ষা করে একটি নির্বাচন দেওয়া হয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগ আবার নতুন করে সরকার গঠন করেছিল এবং তার পরবর্তী সময়ে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে অর্থনৈতিক বিষয়, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বিষয়ে কাজ করবে বলে আসলে আলাপ করার কথা ছিল, সেই জায়গাগুলো আসলে সেই সম্পর্কে টানাপোড়েনের জায়গাগুলো কতখানি নতুন সরকারের সাথে শেষ হবে, নতুন সরকারের সাথে নতুন করে বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাগুলো শুরু হবে এবং যেহেতু র্যাবের স্যাংশনের ব্যাপারটি এখানে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবে। তো সার্বিকভাবে যদি বলি যে এর আগে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম পররাষ্ট্র উপদেষ্টার সাথে, তিনি জানিয়েছিলেন যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে পর্যবেক্ষণগুলো আগের সরকারের আমলে দিয়েছে সেই পর্যবেক্ষণের সাথে যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের উদ্দেশ্যর সাথে অনেকখানি মিল রয়েছে। সুতরাং নতুন সরকারের সাথে এবং এই ছাত্র জনতার আন্দোলনের সাথে বরাবরই সংহতি জানিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জায়গা থেকে যদি বলি তাহলে সেই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জায়গা কিন্তু সুযোগ রয়েছে। তো এই ছিল আপাতত আমার কাছে মার্কিন যে 6 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে সেই সফরের সবশেষ, এবং আগামীকাল যেহেতু বৈঠকগুলো অনুষ্ঠিত হবে তখন নিশ্চয়ই আমরা যখন জানতে পারবো তখন পরবর্তীতে আপনাদের মাধ্যমে সেগুলো দর্শকদের জানানোর চেষ্টা করব।